সভাপতি, মঞ্চে আমাদের নেতারা, আমার সামনে আমার সংগ্রামী বন্ধু, মা, বোন, ভাইয়েরা, আজকের দিনটার আরেকটা পরিচয় আছে। 26শে জানুয়ারি 1950 সাল আমরা সংবিধান গ্রহণ করেছিলাম, যে সংবিধানের উপর ভিত্তি করে আমাদের দেশটা চলে। এখন বিজেপির পাল্লায় পড়ে সেই সংবিধানের 12টা বাজছে। ওই সংবিধানই বলেছিল আপনি আপনার পছন্দের সরকার নির্বাচিত করবেন প্রতি 5 বছর অন্তর। রাজ্যেও আপনি আপনার পছন্দের সরকার তৈরি করবেন, গ্রামেও করবেন, সংবিধানের কথা। আপনার কি কি অধিকার সংবিধান বলে দিয়েছে। আপনার মত প্রকাশের স্বাধীনতা বলে দিয়েছে সংবিধান। এখন স্বাধীনভাবে মত প্রকাশ করলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? সরকার যা চায় সেখানে ভিন্ন মত পোষণ করলে আপনার জেল হচ্ছে কেন? সাংবাদিকরা স্বাধীনভাবে খবর লিখলে, খবর প্রচার করলে তাদেরকে জেলে পচে মরতে হচ্ছে। আমি যা বলবো তাই লিখতে হবে, আমি যেটা টিভিতে দেখাতে বলবো সেটাই দেখাতে হবে। সংবিধানে যা লেখা আছে তার ঠিক উল্টো উল্টো কাজ হচ্ছে। আমরা আমাদের সম্মেলন চলতে চলতে আজকে জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং এই সংবিধানকে বাঁচানোর শপথ গ্রহণ করেছি। গরিবকে বাঁচানোর লড়াই, খেটে খাওয়া মানুষকে বাঁচানোর লড়াই, পিছিয়ে পড়া মানুষ তাদেরকে জাগিয়ে তোলার লড়াই, সে লড়াই থেকে সংবিধান বাঁচানোর লড়াইটা আলাদা নয়। আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই রাজ্যে যখন বামফ্রন্টের সরকার আপনারা তৈরি করেছিলেন তখন মানুষ বলতো আর কিছু পাই বা না পাই, মাথা উঁচু করে বাঁচবার স্বাধীনতা পেয়েছি। কারো চোখ রাঙানি সহ্য করে বাঁচতে হয় না। কেউ ইচ্ছে করলে ছোট লোক বলে আমাদের ঘাড়ে দুটো চটির বাটি মারতে পারে না। জমিতে অধিকার পেয়েছি, ভাগ চাষ করতাম, রেকর্ড হয়েছে। আমাদের তৈরি করা পঞ্চায়েত গায়ে গায়ে কাজ করছে, সেই পঞ্চায়েতই কাজের ব্যবস্থা করছে মানুষের জন্য। এসবই আপনাদের লড়াইয়ের ফসল ছিল। আপনারা এই অধিকার লড়াই করে অর্জন করেছিলেন। সে একটা সময়, আজকের ছেলে ছোকরারা সে কথা ভুলে যায়। এখন ছেলেদের একটা স্মার্টফোন থাকলেই আর একটা মোটরসাইকেল থাকলে আর কিছু চায় না। এই ছেলেদের মতো বয়সে যদি আমার হাতেও একটা স্মার্টফোন থাকতো আর আমার রেলা মেরে ঘুরে বেড়ানোর জন্য একটা মোটরসাইকেল থাকতো, আমিও ওদের মতোই খুশি হতাম, বরঞ্চ ওদের থেকে বেশি খুশি হতাম। এর ফলে দেশটা কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কি? 3 বছর ধরে গরিবের কাজ নেই, ওটাও আছে। এই সংবিধান বলে যে আইন তৈরি হয়েছে, পার্লামেন্টে যে আইন করেছে তাতে সরকার আপনাকে কাজ দিতে বাধ্য, বছরে 100 দিন, কমপক্ষে 100 দিন। দেখতে দেখতে 3টে বছর পেরিয়ে গেল, কাজ বন্ধ। বেমালুম ঘুমোচ্ছে তৃণমূল, বিজেপি।
ও এর দিকে আঙুল তুলছে, ও ওর দিকে আঙুল তুলছে, তুই বিড়াল না মুই বিড়াল, এ ঝগড়ার শেষ নেই। আপনারা টিভি দেখেন? আমি এই দিন দশেক আগে পার্লামেন্টে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সৌগত রায়, এই দুটো মহাপাপীর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, তৃণমূলের এমপি। এরা পার্লামেন্টে বক্তৃতা করে বলছে যে আমাদের রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে, যেখানে যেখানে চুরি হয়েছে সেটা আপনারা বন্ধ রাখুন, কিন্তু সব জায়গায় তো চুরি হয়নি, সেখানকে টাকা দিয়ে দিন। সুদীপ বন্দ্যোপাধ্যায় একই কথা, সৌগত রায়ও একই কথা। তারপরে নির্মলা সীতারামন হাউসে ছিলেন, উনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন, সম্মানীয় সদস্য বক্তৃতা করে যে কথাগুলো বললেন আমি ঠিক সেই কাজটাই করছি। 29টা রাজ্য, 6টা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে রেগার কাজ হচ্ছে সব জায়গায় টাকা দিয়েছি, যেখানে চুরি হয়নি হয়েছে সেটুকু বন্ধ রেখেছি, সেটা পশ্চিমবাংলা। তারপরে এদের বলার আর কোনো মুখ নেই, বসে পড়লো বিড়ালের মতো। আর এখানকার তৃণমূলের তো বলবে না আমরা চুরি করিনি। পার্লামেন্টে ওটা ইউটিউবে খুঁজলে এখনো পাবেন। পার্লামেন্টে সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বক্তৃতা করলেন আর নির্মলা সীতারামন কি জবাব দিলেন। তার মানে বিজেপি ধোয়া তুলসী পাতা এমনটা নয়। আমাদের রাজ্যে যে জব কার্ড আছে তাদের প্রত্যেককে 100 দিন কাজ দেওয়ার জন্য যে টাকা, সেই বরাদ্দকে দিতে হবে। চুরি করেছে বলে অনন্তকাল চলতে পারে না। চুরি যদি করেছে তুমি জানো, তুমি ধরছো না কেন? তুমি জেলে পাঠাচ্ছ না কেন? তুমি টাকা উদ্ধার করছো না কেন? চোরও থাকবে, তৃণমূলও থাকবে, গরিবের কাজ চলে যাবে, আর বিজেপি এদিকে ওদিকে আঙুল তুলে কালক্ষেপ করে যাবে। শুধু চিরকাল কি এরকম চলবে? গোটা দেশের মানুষ কাজের যে সুযোগ পাচ্ছে আমরা পাচ্ছি না তৃণমূলের জন্য। কিন্তু আমরা রাস্তায় নেমে যদি এই বিডিও এই পঞ্চায়েতে গিয়ে বলি আইনে বলা আছে, আইনটা পাল্টায়নি, কাজ তোমাকে দিতে হবে, ওদের 14 পুরুষ কাজ দিতে বাধ্য। 14 পুরুষ কাজ দিতে বাধ্য। ও বলে দেবে যে দিল্লি টাকা দেয়নি তাই জন্য আমরা কাজ দিচ্ছি না, ওসব কোনো কথা শোনার নেই। আমি অনেক জায়গায় আমার নিজের অভিজ্ঞতার কথা একটা বলি। আমি 78 সালে প্রধান ছিলাম, একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো পুজোর আগে গরিবদের একটু কাজ দিতে হবে, ওদের বাচ্চারাও তো পুজো করবে, ওদের একটু নতুন জামা কাপড় চাই। পুজোর 3-4 দিন গরিব কাজ করবে না যাতে হাঁড়িটা চড়ে। তো আমরা সব দিক বিচার বিবেচনা করে পুজোর আগে যেমন করে হোক গরিবকে 3-4 দিন কাজ দেওয়ার ব্যবস্থা করতাম। কোথাও 7 দিন, কোথাও 10 দিন কাজ হয়েছে, কিন্তু চেক ক্যাশ হয়নি বলে ষষ্ঠীর দিন টাকা দিতে পারলাম না। তো গরিব মানুষ এসে ঘেরাও করল। ওদের নিয়ে তো এতদিন লড়াই করেছি, কখনো কাজের দাবিতে, কখনো রিলিফের দাবিতে, কখনো পানীয় জলের দাবিতে ভিডিওকে ঘেরাও করেছি। ওরা এবার আমাকে ঘেরাও করে যে টাকা না দিলে ছাড়াছাড়ি নেই। আমি বললাম খুব ভালো, আমরাই তো শিখিয়েছি আন্দোলন করতে। তোমার অসুবিধা হলে তো তুমি নিশ্চয়ই আমাকেই বলবে, আর কোথায় যাবে? তো যাই হোক, বাজারে গেলাম, বিভিন্ন ব্যবসাদারদের কাছে গিয়ে বললাম 10,000 টাকা ধার দাও কিছুদিনের জন্য। এই করে প্রায় 4 লাখ টাকা ব্যবসাদারদের কাছ থেকে নিয়ে গরিবকে পেমেন্ট করলাম। পুজো হলো, চলে গেল। আমি এখন গরিবদের বলি তোদের সেই রাতটা গেল কোথায়?
3 বছর কাজ পাওনি, তুমি 24 ঘন্টার মধ্যে পেমেন্ট দিতে পারিনি। কোদালের বাট নিয়ে বললো বসিয়ে দেবো মাথায়, টাকা দাও। খুব ভালো। এখনকার ছেলে ছোকরা যারা, তাদের বাবা কাকা তারাই করেছে এটা, আমার একটুও খারাপ লাগেনি। গরিবের এই রাগটা আমার ভালো লেগেছে। কিন্তু 3 বছর ধরে তোমাকে বঞ্চিত করে রেখেছে কাজ থেকে, তোমার ন্যায্য পাওনা থেকে। তোমার মধ্যে সেই রাগ দেখতে পাচ্ছি না কেন? কিসের ভয়? কতদিন ভয় করে বাঁচবো? এভাবে বাঁচা যায় না। তাই আমরা ঠিক করেছি, মানুষের উপর দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। মানুষকে পথ দেখানোর দায়িত্ব এই লাল ঝান্ডার পার্টিটার আছে। মানুষ যদি লড়াইয়ে আন্দোলনে আসতে একটু ভয় পাচ্ছে, তার ভয় ভাঙানোর জন্য তার দরজায় আমাকেই যেতে হবে। আমি একটু বেশি বুঝি বলেই তো আমি নেতা, আমি পার্টির কর্মী, আমার কথা লোকেরা শোনে। তাহলে মানুষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে মানুষকে এটা বোঝাতে হবে। আমি তো আপনাদের জেলার একটা স্কুলের ছবি দেখেছিলাম, একটা স্কুল ছিল বন্ধ হয়ে গেছে, রাস্তার ধারে, গ্রামটা আমি ভুলে গেছি নামটা। আচ্ছা, এই যে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে গোটা রাজ্যে। কার ক্ষতি? যার টাকা আছে সে প্রাইভেট স্কুলে বাচ্চাকে পড়াতে নিয়ে মাসে 3000 টাকা খরচা করবে বাচ্চার পিছনে। গাড়ি আসবে, বাচ্চাকে নিয়ে যাবে, পড়াবে, আবার বাড়িতে ফেরত দিয়ে যাবে, মাসের শেষে সে 5000 টাকা খরচা করবে। এখনকার বহু ছেলের বাবা মা তারা মনে করে আমাদের একটাই কাজ, ছেলেকে ভালো করে মানুষ করা। দরকার হলে ওর জন্য 3000 খরচা করব, 5000 খরচা করব, 10,000 খরচা করব, 1 লাখ টাকা খরচা করব প্রতি মাসে। আমার গরিব মায়েরা কোথায় পাবে? আমার গরিব ভাইয়েরা বাচ্চাকে মানুষ করার এই টাকা কোথায় পাবে? সরকারি স্কুল, সরকারি হাসপাতাল ছাড়া আপনার যাওয়ার জায়গা কোথায় আছে? জায়গা নেই, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি মালিকের হাতে চলে যাচ্ছে। স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। প্রাইমারি স্কুল, হাই স্কুল, সর্বত্র দেখুন, আগে যত ছেলে মেয়ে ভর্তি হতো, এখন তত ছেলে মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে না। কি ভবিষ্যৎ আমাদের? শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুর অধিকার থেকে কি আমরা বঞ্চিতই হয়ে যাব? আপনি যদি আপনার অধিকার রক্ষার জন্য এগিয়ে না আসেন, আপনার অধিকার রক্ষা পাবে না। মানুষের কাছে আমাদের যেতে হবে এই কারণেই যে মানুষ অভিমান করে বলে, এত বড় বিপদ তোমরা বলনি কেন? আমরা তো তোমাদের উপর ভরসা করেই আছি। আমাদের পার্টির লোকের দিকে আঙুল তুলে বলে, আমরা তোমাদের উপর ভরসা করি। এত বড় বিপদ, শিক্ষার চৌপাট হয়ে যাচ্ছে, স্বাস্থ্যক্ষেত্র বরবাদ হয়ে যাচ্ছে, আমাদের একটার পর একটা অধিকার চলে যাচ্ছে, দেশের সংবিধানটা বরবাদ হয়ে যাচ্ছে, মানুষে মানুষে বিরোধ তৈরি হচ্ছে, দাঙ্গা হচ্ছে, ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে। এত সংকট তোমরা আমাদের বলনি কেন? আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতাম প্রতিরোধ করার। মানুষ আমাদের উপর ভরসা করেন বলেই আমরা এটা সম্মেলনে আলোচনা করেছি যে মানুষের দরজায় আমাদের যেতে হবে। কোন বিপদের মধ্যে আমাদের দেশ, সেটা মানুষকে বোঝাতে হবে। মানুষকে সাথে নিয়েই এই বিপদের মোকাবিলা করতে হবে। এত লোক চলে যাচ্ছে ঘর ছেড়ে, নিজেদের প্রিয়জনদের ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে। যেখানে কাজ করতে যাচ্ছে তারা বলছে আমরা দেখছি সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলা। কেরলের লোকেরা বলছে, তামিলনাড়ুর লোকেরা বলছে, কর্ণাটকের লোকেরা বলছে।
বলে এর একটা মানে আছে। বলে কি মানে? সব থেকে গরিবের দেশ হচ্ছে পশ্চিমবাংলা। কাজ নেই, খেটে খাবে মানুষ, খেটে খেয়ে বেঁচে থাকবে, তার ব্যবস্থা নেই। সব থেকে খারাপ অবস্থা। আর তৃণমূলের লোকেরা বলছে উন্নয়ন হচ্ছে। স্কুলে দেখা যাচ্ছে 8 থেকে 9-এ উঠলো 100 জন ছেলে মেয়ের মধ্যে 20 জন স্কুল ছেড়ে দিচ্ছে। ইংরেজিতে বলে ড্রপ আউট। 20% ছেলে মেয়ে 9-এ গিয়ে ড্রপ আউট। ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করা হলো, উনি আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা কেমন চালান জানেন? নাটক ভালো করেন। ব্রাত্য বসুকে বলা হলো যে আচ্ছা 8 থেকে 9-এ উঠে 20% ড্রপ আউট। শিক্ষামন্ত্রী কি বলেছে জানেন? শিক্ষামন্ত্রী বলেছেন যে 9-এ মিড ডে মিল নাই, ওইটা চালু করে দিতে বলুন, ড্রপ আউট হবে না। তার মানে ছেলেরা পড়াশোনা করতে আসে না, মিড ডে মিল খেতেই আসে। যতদূর মিড ডে মিল ততদূর ছেলেপুলে আছে, যেই মিড ডে মিল নাই অমনি ছেলেপুলে নাই। উন্নয়ন, এইটা দিয়ে উন্নয়ন বিচার করবেন? তার মানে লোকের খাওয়ার এত অভাব যে শুধুমাত্র দুপুরের খাবারটার জন্য ওখানে যায়, পড়াশোনার জন্য নয়। কিন্তু ব্রাত্য বসুর কথা থেকে প্রমাণিত হচ্ছে। কি টিভিতে বলছে, কি খবরের কাগজে বলছে, কি তৃণমূলের বড় বড় হোর্ডিং আর বিজ্ঞাপনে বলছে, এসব দেখে মাথা খারাপ করবেন না। লক্ষ্মীর ভান্ডার থেকে আরো যা যা ভান্ডার, এ তো সরকারের টাকা, আপনার টাকা, আমার টাকা। এ টাকা মা বোনদের দিলে, গরিবদের দিলে, বার্ধক্যগ্রস্তদের দিলে, খেটে খাওয়া মানুষদের পেনশন দিলে কে খুশি হবে? আমরা তো চাই অন্য রাজ্যের মতো আমাদের রাজ্যের এই গরিব খেটে খাওয়া মানুষের জন্য সরকারি এই অনুদান আসুক। আমাদের টাকা নিয়ে যে কুকীর্তি করছে সেটা থেকে তো বন্ধ। এই যে আরজি করের মামলা লড়বে, কার টাকায়? কার টাকায়? আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে মামলা করেছে। এই যে স্কুলে শিক্ষক নিয়োগের দুর্নীতি, তার জন্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বাঘা বাঘা উকিলদের দিয়ে মামলা লড়ছে। কার টাকা? আপনার আমার ট্যাক্সের টাকা। তৃণমূলের সরকার জবাব দিতে পারবে বছরে কত শ কোটি টাকা শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচাবার জন্য এই সরকার খরচ করছে। এই টাকা অপচয় হওয়ার থেকে আমাদের মা বোনেদের স্বনির্ভর করবার জন্য যদি অনুদান দেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, তার থেকে ভালো হবে যদি মহিলাদের ক্ষমতায়নের জন্য সত্যিকারের কোন প্রকল্প নিয়ে যাতে আমার মা বোনেরা নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করে দেব। ওখানেও তো বৈষম্য। কেন গরিব তপশিলি জাতি আদিবাসী মেয়েদের 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো? আপনারাই বলুন, কেন দেওয়া হতো? আপনার আমার সমাজের অর্থনীতিবিদদের বিচারে এরা গরিব, এদের প্রয়োজন বেশি, এরা বেশি কষ্টের মধ্যে আছে, এরা সমাজের সব থেকে পিছিয়ে পড়া, অতএব এদের মেয়েরা পাবে 1000 টাকা। অন্যদের দিলেও চলে, না দিলেও চলে, ওটা 500 টাকা। যেই ভোট আসলো বললো ওর ভোট আর এর ভোট দুটোই তো তৃণমূলেরই ভোট হতে হবে, তো এদেরটা 500টা বাড়িয়ে ডবল করে দিল আর ওদেরকে 200 টাকা টোকেন দিল। ঠিক করলো? এরপর দেখবেন আবার কি হতে চলেছে। সবটা ভোটের জন্য, ভোট ব্যাংক তৈরি করবার জন্য। আপনি যদি কিছু গম দানা ছড়াতে ছড়াতে যান আর আপনার পিছনে মুরগি, পায়রা, হাঁস সব তার আপনার পিছনে পিছনে যাবে, আপনি ছড়াতে ছড়াতে গেলে সেটা হচ্ছে।
সেটা হচ্ছে আপনার কাছে আত্মসমর্পণ করতে বলছে সবাইকে। আমি আপনাদের আবারও বলবো, মানুষ কারো কাছে আত্মসমর্পণ করবে না। মানুষ মাথা উঁচু করে বাঁচবে, হাসি মুখে বাঁচবে। স্বাস্থ্য, শিক্ষা, কাজ, মজুরি, জমিতে তার অধিকার সব লড়াই করে সে প্রতিষ্ঠিত করবে। আমরা সেই লড়াকু মানুষ আবার দেখতে চাই। সেই লড়াইকে জোরদার করবার জন্যই আমরা সম্মেলন করছি। আগামী দিনে আমাদের আরো কি কি করতে হবে তার জন্য আমাদের পার্টির রাজ্যের বা সর্বভারতীয় স্তরের সম্মেলন অপেক্ষা করছে। সেই সম্মেলন থেকে ফিরে এসে আমরা আরো অন্য কর্মসূচি যা মানুষের জন্য গ্রহণ করা দরকার সেই পথে হাঁটবো। আপাতত আমার আগের বক্তারা বলে গেছেন, আমিও বলছি, প্রখর গরমের মধ্যে আমরা ব্রিগেডের সভা করতে বাধ্য হচ্ছি। এই সরকারকে আর সময় দেওয়া যায় না। ব্রিগেডটা আমরা আমাদের আগামী লড়াইয়ের কর্মসূচি ঘোষণা করার একটা ধাপ হিসাবে ব্যবহার করতে চাই। কাজ ফেরত দাও, না দিলে কি হবে ব্রিগেডে বলবো। মজুরি বাড়াও, বাঁচার মতো মজুরি করো, না হলে কি হবে ওখানে বলবো। শিক্ষাতে কি হবে, স্বাস্থ্যে কি হবে, অন্য ব্যাপারে কি হবে, ব্রিগেড থেকে কর্মসূচি ঘোষণা করব। আর গরিব মানুষ রোদকে গরমকে ভয় পায় না। তারা যদি প্রতিজ্ঞা করে যে ব্রিগেড ভরাবো, তাহলে কারো ক্ষমতা নেই ব্রিগেডের মিটিং ছোট করে দিতে পারে। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে শেষ করব যে এখন থেকে প্রচারটা শুরু করুন, যাতে 20 এপ্রিল আমরা একটা ইতিহাস তৈরি করতে পারি। এই কথা বল।